থ্যাংক ইউ অ্যাগেইন। ওকে, তো কি বলছিলাম, যে রাইটিং এর ক্ষেত্রে আমাদের এই চারটা বিষয় সবচেয়ে ব্যালেন্স রাখতে হয়। প্রথমে হচ্ছে টাস্ক টাস্ক অ্যাচিভমেন্ট, এবং এইটা মানে কি যে যে জিনিসটা আমাকে দেওয়া হয়েছে ওইটা আমি ভালো মতো বুঝতে পেরেছি কিনা, বুঝে তারপর ওইটা অ্যাপ্লাই করতে পেরেছি কিনা। যে যত বেশি ভালো মতো বুঝবে, তত ভালো মতো ওইটা অ্যাপ্লাই করতে পারবে, তত ভালো মতো মানুষের কাছে এটা রিপ্রেজেন্ট হবে, ঠিক না? এইটা গেল একটা। দ্বিতীয়ত লেক্সিক্যাল রিসোর্স, এবং লেক্সিক্যাল রিসোর্স সম্পর্কে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। এবং এইখানে ভোকাবুলারি বলতে যে শুধুমাত্র আমি হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করব এইটা না, এর মধ্যে আরো কিছু জিনিস আছে। তো ওইটা নিয়ে আমরা এখন কথা বলছি। তো প্রথমে আমি বলেছিলাম যে আমাদের কি আছে, লেভেল আছে। কিসের? ইংরেজি বলো বাংলা বলো, প্রতিটা ল্যাঙ্গুয়েজে কি থাকে, আমাদের প্রফিসিয়েন্সি লেভেল থাকে। তো ইংরেজি লেভেল গুলোকে বলা হয় A1 A2 B1 B2 C1 C2, এইরকম। যদি আমি বলি যে A1 A2 মানে কি, A1 A2 মানে হচ্ছে বিগিনার, বিগিনার লেভেলের ইংলিশ যারা জানে, ওকে, A1 A2 লেভেল। তারপর B1 B2 লেভেল মানে কি, ইন্টারমিডিয়েট লেভেল। আর C1 C2 মানে, আমি কিন্তু পুরোপুরি লিখছি না, তোমরা বুঝে নিও। C1 C2 মানে কি, অ্যাডভান্স, ঠিক না? এর মানে কি, ধরো কোনো একটা ওয়ার্ড কত রকম ভাবে হচ্ছে আমরা কি করতে পারি, কত অনেক সিনোনিম থাকে না? তো এই সিনোনিম গুলো মেইনলি কি হয়, তোমার বিগিনার থেকে আস্তে 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 অ্যাডভান্স লেভেলে যেতে পারে। ধরো আমি, কেউ একজন আমাকে কোনো একটা জিনিস বললো এবং আমি ভুল করলাম, তাহলে আমি কি বলবো, যে সরি। একদম নর্মাল জিনিস, হ্যাঁ, সরি। তো এটা হচ্ছে A1 A2 লেভেলের। যদি আরেকটু অ্যাডভান্স বলতে যাই, তাহলে আমি কি বলতে পারি, পার্ডন মি, অথবা আই অ্যাপোলোজাইজ। এই যে একটা একটা করে কি করছে, আমার একই অর্থ, আমি অর্থ কিন্তু একই বলতেছি, মানে একই ওয়ার্ড বলতেছি, কিন্তু তার ভোকাবুলারিটা কি আস্তে আস্তে উন্নত হচ্ছে। তো এইগুলোকে বলা হয় ইংরেজির এক একটা লেভেল। লেভেল অনুযায়ী ওয়ার্ড বলা বা ভোকাবুলারি বলা। তো এইটা হচ্ছে ইউজ করা, তুমি কত বিগিনার না ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স লেভেলে ইউজ করতেছো, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস, যেটা তুমি একই ওয়ার্ড বারবার ইউজ করতেছো কিনা। হয়তো এটা আমার প্রয়োজনই নাই, এই ওয়ার্ডটা আমার এতবার বলার প্রয়োজন নাই, কিন্তু আমি ইউজ করলাম, তাহলে আমার কি হবে, আমার একটা লেখার সৌন্দর্য হারাবে। তো এইটা করলেও তোমার লেক্সিক্যাল রিসোর্সের মার্ক কমে যাবে, ওকে। দ্বিতীয়ত আরেকটা জিনিস হতে পারে, তুমি কি করতেছো, যে রিপিট করছো একটা ওয়ার্ডকে বারবার, ঠিক আছে, মানে অন্যান্য তোমার মিনিং আলাদা, এই জন্য তুমি ইউজ করতেছো, এটা হতে পারে। আবার কি করছো, যে মিনিং ঠিকই আছে, কিন্তু তুমি তারপরও একই ওয়ার্ড বারবার ইউজ করতেছো। তো এই দুই ক্ষেত্রেও তোমার লেক্সিক্যাল রিসোর্সের মার্ক কমে যাবে। তো আমাদের এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যে অ্যাডভান্স লেভেলের আমরা ইউজ করতেছি কিনা। শুধু অ্যাডভান্স বলতে বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স, প্রতিটা তুমি দিতে পারো, লেখার অনুযায়ী দিবা, যাতে হচ্ছে মানুষ, মেইন হচ্ছে মানুষের কাছে বোধগম্য হবে, এইটাই বিষয়। তো এইটা একটা। আর দ্বিতীয়ত, আমি রিপিট করছি কিনা ওয়ার্ডগুলো, রিপিটেশন কম হবে। এই হচ্ছে আমার লেক্সিক্যাল রিসোর্সের বিষয়। তারপরে আছে কোহারেন্স এন্ড কোহেশন। এইগুলোর মানে কি, যে কোনো স্টোরি বলো বা যে কোনো কিছু লেখার জন্য আমাকে বলা হলো, এখন আমি যে লিখবো, আমি কি এলোমেলো ভাবে কথা বলবো, নাকি আমি হচ্ছে একটার সাথে আরেকটা সেন্টেন্সের মিল রেখে রেখে কথা বলবো? অবশ্যই আমি মিল রেখে কথা বলবো, ঠিক না? এবং আমার আইডিয়াটা ঠিক মতো প্রকাশ করতে পারছি কিনা ক্লিয়ারলি, এইটা আমি চেষ্টা করব। এই যে আইডিয়া ক্লিয়ারলি প্রকাশ করাকে বলা হয় কোহারেন্স, আর একটার সাথে আরেকটার মিল রেখে সুন্দরভাবে এগিয়ে যাওয়াকে বলা হয় কি, কোহেশন। বুঝতে পেরেছি? তো তুমি এটা কত ভালো মতো করতে পারতেছো, এই অনুযায়ী তোমার এখানে এই 25%টা অ্যাড হবে। আর লাস্টলি আসে তোমার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। তোমার গ্রামাটিক্যাল ইরোর কতটুকু বা কত কম, এইটার উপর ডিপেন্ড করবে তোমার এই মার্কটা। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই যে চারটা জিনিস যখন আমরা ব্যালেন্স করতে পারবো এবং আমাদের বেস্টটা দিতে পারবো এই চারটা জিনিসে, তখনই আমাদের কি হবে, লেখাটা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাবে। বুঝতে পারলাম? এবং এটা কি একদিনে হয়ে যায় না, বারবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের এই জিনিসটা আমরা কি করতে পারবো, আয়ত্ত করতে পারবো। সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলবো।
আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি সবার নেটওয়ার্ক প্রবলেম, কোনটা? ওকে, তাহলে কয়েকজনের নেটওয়ার্ক প্রবলেম করছে। ওকে, থার্ড নাম্বারে হচ্ছে কোহারেন্স এন্ড কোহেশন। কোহারেন্স মানে কি, যে কত ক্লিয়ারলি আমি আমার আইডিয়াটা প্রকাশ করতে পারছি লেখার মধ্যে। আর কোহেশন মানে আমি সিকোয়েন্স ঠিক রাখছি কিনা, একটার পর আরেকটা সুন্দরভাবে সাজাচ্ছি কিনা আমার কথার লজিক গুলো। ওকে, এই তো গেল। আমরা এখন বুঝতে পেরেছি, এখন আমরা যাই লিখবো, রাইটিং এর ক্ষেত্রে স্টোরি লিখি, গ্রাফ রাইট করি, অথবা হচ্ছে আমরা থিম লিখি, সামারি লিখি, যাই লিখি না কেন, আমাদের কি করতে হবে? এই চারটা জিনিস ফোকাসে রাখতে হবে, এবং এটাতে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য, আচ্ছা আমরা তো স্টোরি রাইটিং এ ছিলাম, তো স্টোরি রাইটিং এর এখন আমরা কি করব, এলিমেন্ট গুলো শেষ করে ফেলবো। তো এলিমেন্টের মধ্যে সবার প্রথমে আছে কি, ক্যারেক্টার। ক্যারেক্টার ছাড়া কখনো একটা স্টোরি হবে না। তার মানে আমি যে কোনো বিষয়ে স্টোরি লিখি না কেন, কোনো একটা ক্যারেক্টার নিয়ে আসব, এবং ওইটা নিয়ে তারপর কি করব, আস্তে আস্তে আমার সব জিনিসগুলো সাজাবো। এখন কি কি সাজাবো আসলে, আমাকে সাজাতে হবে প্রথমে একটা থিম, মানে একটা বিষয় নিয়ে তো অবশ্যই স্টোরি লিখবো, আমি তো আর হুটহাট যে কোনো কথা লিখে ফেলবো না, ঠিক না? স্টোরি মানে একটা গল্প, এবং গল্পের অবশ্যই একটা থিম থাকবে বা একটা বিষয় থাকবে। তো ওই বিষয়টা হচ্ছে থিম। ওকে, এইটা থাকবে। থিম হতে পারে এমন যে, ওই যে তোমাকে বলছিলাম যে সাকসেস, তারপর করেজ, এগুলা নিয়ে লেখা। তো তোমার থিম থাকতে পারে এমন যে, আমি যদি সাহসী না হই, তাহলে কখনো সাকসেস আসবে না। এই থিমের উপর ভিত্তি করে তুমি একটা স্টোরি বানিয়ে ফেলতে পারো। বুঝতে পেরেছি? তারপরে কি থাকবে? সেটিং। সেটিং মানে কি বলতো? যিনি কথা শুনছো না, একটু মাইকটা ঠিক করো। ঠিক আছে? বুঝতে পেরেছি থিম। তারপর সেটিং। সেটিং মানে কি? সেটিং হচ্ছে এমন, অবশ্যই স্টোরি এমনিতে হয়ে যায় না। স্টোরি হয় অতীতকালে হয়েছে, মানে কোন একটা গল্প হয় অতীতে হয়েছে, নয়তো বর্তমানে হচ্ছে, এমন না। তার মানে আমাকে অবশ্যই টাইম উল্লেখ করতে হবে যে এটা কখন হয়েছে। ওই টাইম অনুযায়ী আমি টেন্স ইউজ করব আমার স্টোরিতে। ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টোরিগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, অথবা পাস্ট ইনডিফিনিটে থাকে। মাথায় থাকবে? স্টোরি টাইম কিভাবে হয়, হয় পাস্টে নয় প্রেজেন্টে। তার মানে হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট, একদম সহজেই লেখা হয় স্টোরিগুলো। সবাই নোট করতেছো? এটা ইম্পর্টেন্ট কিন্তু। আমরা সবাই লিখতে পারি, কিন্তু ওই যে জিনিসগুলো, ওইগুলোতেই আমাদের ধরা থাকে, এবং ওইগুলো আমরা যদি জেনে যাই এবং অ্যাপ্লাই করতে পারি, তখন হচ্ছে আমাদের বেস্টটা দিতে পারবো। ওকে, গেল। এখন আমরা আসি প্লটে। প্লট মানে কি? তুমি থিম জানো, তুমি একটা ক্যারেক্টার বানালা, এবং তুমি জানো যে কোন টাইমে হলো। এখন এই থিমটা তোমাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? এখন যখন অ্যাপ্লাই করতে যাও, তখন তুমি কি উল্টা পাল্টা করে লিখবা, নাকি একটা সিকোয়েন্স অনুযায়ী লিখবা? অবশ্যই তুমি একটা সিকোয়েন্স অনুযায়ী লিখবা, যে প্রথমে হচ্ছে তোমার শুরু হলো এইভাবে, তারপর মিডিলে গিয়ে এই জিনিসটা হলো, তারপর মারামারি লাগলো, মানে কনফ্লিক্ট হলো, তারপর মারামারি আবার মিটে গেছে, একটা ক্লাইম্যাক্স চলে আসছে। ঠিক আছে? তারপর কি হলো? তারপর হচ্ছে ধরো হ্যাপি এন্ডিং হয়ে গেল। এই যে একটার পর আরেকটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো, এই সিকোয়েন্স অনুযায়ী সবকিছু সাজানোকে বলা হয় প্লট, সিকোয়েন্স অফ ইভেন্টস। বুঝতে পেরেছি প্লট মানে কি? আচ্ছা, TNRG7, এই আইডিটা কার? একটু ফুল নেমটা আমাকে বলো।
আমি যেন তোমার কাছ থেকে আর কোনো পড়ালেখার বাইরে মেসেজ না পাই। ঠিক আছে? ওকে, আমি আবারও আসি। আমরা ক্যারেক্টার বুঝেছি। একটা ক্যারেক্টার থাকবে যেটা নিয়ে আমরা আসলে স্টোরিটা বানাবো, যাকে কেন্দ্র করে স্টোরিটা বানাবো। একটা, দুইটা, তিনটা, আরো অনেক বেশি থাকতে পারে। থিম বুঝেছি। থিম মানে হচ্ছে আমার স্টোরির মূল ভাবটা, আসলে কোন বিষয় নিয়ে আমি স্টোরিটা লিখতেছি এইটা। এবং প্লট হচ্ছে আমার সিকোয়েন্স। একটা স্টোরি আমি কিভাবে একটার পর আরেকটা সাজাচ্ছি ঘটনা, ওই ঘটনাগুলোর সাজানো বা সিকোয়েন্সকে আমরা প্লট বলতেছি। এবং সেটিং হচ্ছে কোন টাইমে লিখছি আমি স্টোরিটা। অবশ্যই স্টোরি হয় পাস্টে হয়েছে, নয়তো প্রেজেন্টে হচ্ছে। তো এরকম স্টোরি, তার মানে স্টোরিটা আমরা লিখবো কোন কোন টেন্সে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নয়তো পাস্ট ইনডিফিনিট টেন্সে। মেইনলি স্টোরিগুলো অনেক সহজ ভাষায় লেখা হয়, অনেক সহজ টেন্স ইউজ করা হয়। ওকে। এবং তারপরে একটা স্টোরিতে কি থাকে, কনফ্লিক্ট থাকতে পারে। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে আহ আমরা সবাই জানি মারামারি। আসলে সহজ ভাষায় মারামারি বললেও এটাকে আমরা মারামারি বলতে পারি না। কি হবে, মানে কোন একটা টুইস্ট থাকবে, একজনের সাথে আরেকজনের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বা একটা মতের সাথে আরেকটা মতের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। ঠিক আছে? এইগুলো আমরা উল্লেখ করব একটা স্টোরিতে। এবং পরবর্তীতে একটা টুইস্ট হবে। টুইস্টে কি হবে, ক্লাইম্যাক্স দেখা যাবে, যে হয়তো এটা এইভাবে হওয়ার আমরা মনে করেছিলাম। থাকে না, যে আমরা কোনো ছবি দেখি অথবা মুভি দেখি যখন, তখন দেখা যায় যে জিনিসটা এরকম হচ্ছে হচ্ছে হচ্ছে, আমরা ভাবতেছি আচ্ছা পরে এই জিনিসটা হবে, কিন্তু দেখা গেল এই জিনিসটা না হয় অন্য কিছু একটা হয়ে গেছে। তার মানে কি আসলো, একটা ক্লাইম্যাক্স চলে আসলো, টুইস্ট চলে আসলো। এই জিনিসগুলো যখন আমরা স্টোরিতে ফুটিয়ে তুলি, তখন কি লাগে, দেখতে এটা সুন্দর লাগে। ঠিক না? তো এইটা হচ্ছে থাকবে একটা স্টোরিতে। এটা একটা ম্যান্ডেটরি বিষয় এমন না। ওকে, কিন্তু থাকলে কি হয়, স্টোরির মানটা ডেভেলপড হয়। আর ডায়লগ তো থাকবেই। স্টোরি অবশ্যই কেউ একজন কথা বলতেছে, ঠিক না? কোনো কথা আমরা প্রকাশ করছি, তো এইগুলো তো থাকবে। এই সাত আটটা জিনিস নিয়ে আমরা কি করি, একটা স্টোরি রেডি করি। বুঝতে পেরেছি? তার মানে তুমি যখন স্টোরি বানাবা, তখন অবশ্যই এই সাতটা জিনিসের প্রতি খেয়াল রাখবা, তুমি এই সাতটা জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেছো কিনা তোমার স্টোরিতে। আর পাশাপাশি এই চারটা জিনিস তো যে কোনো লেখার ক্ষেত্রেই তোমার ম্যান্ডেটরি, ঠিক না? এগুলো ঠিকঠাক বসতেছে কিনা, হচ্ছে কিনা, এইটা খেয়াল রাখবা। এই তো, পারবো আমরা স্টোরি রাইটিং। ইয়েস, ইউ ক্যান। ওকে, এটা গেল আমাদের স্টোরি রাইটিং। এখন আমরা আসি সামারি আর থিমে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি যে যদি পোয়েমের কোনো সারমর্ম লিখতে হয়, তাহলে এটা থিম, আর প্যাসেজের সারমর্ম লিখতে হলে এটা সামারি। কিন্তু আসলে এটা ভুল। থিম আর সামারি প্যাসেজেরও লেখা যায়, পোয়েমেরও লেখা যায়। ওকে। তবে দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্য কি? সামারি মানে হচ্ছে যা যা লেখা আছে ওই লেখাগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে কি করব, উপস্থাপন করব। এটাকে বলা হয় সামারি। মানে মূল ভাব কি বলেছে ওইটা সুন্দরভাবে লেখা। আর থিম হচ্ছে আরো শর্টকাট ওয়েতে, একদম অন্তর্নিহিত যে মূল ভাবটা, ওইটা হচ্ছে থিম। একটু যে আমি আরো ভেঙে বলি তোমাদের বোঝার অর্থে, ধরো একটা পেসেজ, যে পেসেজটা আমার হচ্ছে আহ 5-6 পেজের। ওকে। তো আমি যখন এই পেসেজের কি করব, সামারি লিখবো, তার মানে বেশিরভাগ জিনিসগুলো কিন্তু আমার আনতে হবে সংক্ষেপ করে করে, যে কোন কোন মেইন মেইন পয়েন্ট গুলো আছে, সবগুলো পয়েন্ট আমার তুলে ধরতে হবে সামারির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সবগুলো পেজেস যখন আমি তুলে ধরতে চেষ্টা করব, তখন দেখা যাচ্ছে আমার 5-6 পেজ, মানে পেজের যে পেজেসটা ছিল, ওইটার সামারি হয়ে যাবে ধরো 1.5 পেজ অথবা 2 পেজ। ওকে। বাট যখন আমি থিম লিখবো, থিমটাতে আমার সব কিছু, সব পয়েন্ট তুলে ধরতে হবে না। জাস্ট আসলে কি বোঝাচ্ছে এই পুরোটা প্যাসেজে, ওইটা জাস্ট মেইন পয়েন্টটা লিখলেই হবে। তার মানে আমি জাস্ট একটা ওয়ার্ডেও লিখতে পারি থিম, অথবা 2-3টা সেন্টেন্স বা একটা সেন্টেন্সে আমি প্রকাশ করে ফেলতে পারি, মানে আমি প্রকাশ করব জাস্ট। বুঝতে পেরেছি? সামারি আর থিমের মধ্যে মেইন পার্থক্যটা বুঝতে পেরেছি?
সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, স্টোরি মেইনলি বেশিরভাগ মেইনলি কি হয়, হয় ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সনে হয়। এই দুইটা পার্সনই ইউজ করা হয়। ওকে, তোমাকে যদি বলা হয় এই যে প্রথম যে কাজটা কি, টাস্ক অ্যাচিভমেন্ট, তুমি এখন তোমাকে যদি বলা হয় যে তোমার টাস্কে যে তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি স্টোরিটা লিখো, তুমি লিখতে পারো। অথবা যদি বলে এমন কিছু একটা যেটা তোমার এই থিমটা, যে থিমটার কথা বলবে ওই থিমটা তোমার এক্সপিরিয়েন্সের সাথে মিল আছে, তুমি লিখতে পারো। ঠিক আছে, মেইন হচ্ছে তুমি টাস্কটা বুঝবা, বুঝে ওইটা কি করবা, অ্যাপ্লাই করবা। এটা গেলো আমাদের স্টোরির বিষয়। এখন আমরা সামারিতে চলে আসছি এবং সামারির মেইন বিষয়টাও বুঝিয়ে ফেলছি। আগে বুঝেছো কিনা ওইটা বলো। সামারি আর থিমের মধ্যে পার্থক্য বুঝেছি কিনা, কেউ বুঝি নাই? একটু মনোযোগ দিয়ে শুনি, আমাদের মাথা থেকে স্টোরি আমরা বাদ দিয়ে দিই, এখন আমরা মাথায় আনি যে আমরা এখন থিম এবং সামারি পড়ছি। ওকে, কি পড়ছি আমরা? থিম এবং সামারি। এবং আমরা যখন কি করলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে স্টোরির, আমরা যদি কোনো প্যাসেজের কি লিখি, সারমর্ম লিখি, তখন ওইটাকে সামারি বলা হয়। আর যদি আমরা কোনো পোয়েমের সারমর্ম লিখি, তখন ওইটাকে বলা হয় থিম। বাট আসলে এরকম কিছু না। স্টোরি মানে আমি যদি কোনো একটা প্যাসেজ, এবং এই প্যাসেজের সামারিও লিখতে পারি, থিমও লিখতে পারি। তো এই দুইটার মধ্যে কি আসলে পার্থক্য কি, এইটাই আমরা আজকে বুঝবো। তো বোঝার জন্য আমি বলেছিলাম যে ধরো কোন একটা প্যাসেজ, এবং এই প্যাসেজের হচ্ছে তোমার প্রায় 8 থেকে 10 পেজের একটা প্যাসেজ। ওকে, তো এই যে 8 থেকে 10 পেজের প্যাসেজ, এটা যদি আমি সামারি লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে? সামারি মানে হচ্ছে যা যা মেইন পয়েন্ট গুলো আছে সবগুলোর একটা ছোট্ট ভার্সন লেখা। ওকে, তো আমি যদি সব মেইন পয়েন্ট তুলতে চাই, তাহলে আমার কি হয়ে যাবে, এই যে 10 পেজের যে প্যাসেজটা ছিল ওইটা থেকে ধরো আমি 2 থেকে 3 পেজে নিয়ে আসতে পারবো ছোট্ট করে। এটাকে বলা হবে সামারি। আর থিম মানে কি? থিম মানে হচ্ছে একদম মেইন পয়েন্ট, একদম জাস্ট মূল, মানে ভাবটা কি বলতে চেয়েছে বা কোন বিষয় নিয়ে আসলে এই প্যাসেজটা। তো এটা আমি এক ওয়ার্ডেও লিখে দিতে পারি, আবার আমার কি করা লাগতে পারে, এক লাইনে লেখা লাগতে পারে, আবার 2-3 লাইনও লেখা যেতে পারে। তো এইটাকে বলা হয় থিম। আর সামারি হচ্ছে কি, সবগুলার মেইন পয়েন্ট গুলা সুন্দরভাবে তুলে ধরা। ওকে, বুঝতে পেরেছি? দ্বিতীয়ত, এই যে থিম আর সামারি, সামারি কিন্তু পেসেজে যা লেখা আছে ওইটাই আমার কি করতে হবে, তুলে ধরতে হবে। এখানে আমি কি করতে পারবো না, আমি আমার নিজের পার্সপেক্টিভটা তুলে ধরতে পারবো না। এখানে যা আমার অথর বলেছেন বা আমার যা রাইটার যা বলেছেন, রাইটার অথর চিনি তো, যিনি লিখেছেন আর কি পেসেজটা, উনি যা বলেছেন তাই সুন্দরভাবে আমার কি করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে সামারি। আর থিমটা কি, আমি চ্যাট বক্সে এরকম কি কি দেখতেছি এগুলো? হুম, আহনাফ, কেউ কি আমাকে বলবা যে তোমরা সামারি এবং থিম বুঝতেছো কিনা আমি যা বলতেছি? ওকে, মাশাল্লাহ। তো আমি কি বলতে চাচ্ছিলাম যে আমরা তো থিম আর সামারির মধ্যে মেইন পার্থক্যটা বুঝেছি। এখন দেখবো আরেকটা জিনিস, এটাও কিন্তু মেইন, যে সামারি হচ্ছে যা অথর লিখেছেন বা যা রাইটার লিখেছেন তাই হচ্ছে আমাদেরকে প্রকাশ করতে হবে। এখানে আমি আমার নিজের পার্সপেক্টিভ ইউজ করতে পারবো না। কিন্তু থিমের ক্ষেত্রে নিজের পার্সপেক্টিভটা যদি আমি ইউজ করি, করে যদি আমি বোঝাতে চাই যে এটাই আমার
কি রাইটার বলেছেন তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি? এইটাই হচ্ছে আরেকটা পার্থক্য থিম আর সামারির মধ্যে। আহনাফ, আমরা শুনি একটু ক্লাইম্যাক্স কি। ওকে, একটু তুমি স্টপ করো, আমি বলতেছি তোমাকে। ক্লাইম্যাক্স মানে হচ্ছে একটা টার্নিং পয়েন্ট কোন একটা স্টোরির। ধরো একটা স্টোরি একরকম ভাবে চলতেছিল, এবং আমি বুঝতেছি ওকে এই এই যে এটা জিনিস, এই জিনিসের পরে ওই জিনিস হবে, ওই জিনিসের পরে ওই জিনিস হবে, এরকম একটা সিকোয়েন্সে চলতেছে জিনিসগুলো। কিন্তু হুট করে সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে কি হলো, অন্য কোনো একটা বিষয় চলে আসলো যেটা আমরা মনে করেছিলাম যে হবে না বা হওয়া উচিত না, এরকম কিছু একটা। তো আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি। ওই যে পয়েন্টটা বা ওই যে বিষয়টা চেঞ্জ হলো, এটাকে বলা হয় ক্লাইম্যাক্স। ওকে, তুমি যদি তারপরেও না বুঝো, আমাকে ইনবক্স করো, আমরা হচ্ছে কলে কথা বলবো, তোমাকে বুঝিয়ে দিব। ওকে, এখন আমরা আগবাড়ি। এটা কি কি বলা হয়? থিম আর সামারি বুঝলাম না। বুঝতে পেরেছি তো থিম আর সামারির মধ্যে পার্থক্য। এখন যদি তোমাকে একটা পেসেজ দেওয়া হয়, তুমি কি বলতে পারবা যে আমি যদি বলি সামারি লিখো তাহলে সামারি লিখতে পারবা, আর যদি বলি থিম লিখো তাহলে থিম লিখতে পারবা, নাকি মনে করবা যে দুইটাই একই? ওকে, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে যে জিনিসটা আছে লাস্টলি, গ্রাফ রাইটিং। ওকে, গ্রাফ রাইটিং কি? গ্রাফ রাইটিং হচ্ছে তোমাকে, এগুলো সবাই আমরা দেখেছি না, ক্লাস 6 থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখন পর্যন্ত যা যা আছে আর কি, সবগুলোই তোমরা দেখেছো বলতে গেলে। পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল। ওকে, এগুলো কি বলা হয়, এক একটার এক একটা নাম। তো পাই চার্ট যেটা, এরকম পাইয়ের মতো একটা চিহ্ন থাকবে, এবং আমাদের কি থাকবে, পার্সেন্টেজ অথবা হচ্ছে এক একটা নাম্বার লেখা থাকবে। এর মানে কি, মানে হচ্ছে এই পুরোটা মিলে হচ্ছে 100%, এবং 100%-এর একটু 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 করে একটা জায়গায় ভাগ হয়ে গিয়েছে। ওকে, আমাদেরকে কি করা হবে, আমাদেরকে হচ্ছে উপরে লিখে দেওয়া হবে যে এই পাই চার্টটা আসলে কিসের ভিত্তিতে লেখা, এবং ভিতরেও কি করা হবে, বলে দেওয়া হবে যে কোন কোন বিষয়ে কত পার্সেন্ট এই সেই সবকিছু। তো আমাকে বলা হবে এখন তুমি এই পাই চার্টটা কি করো, এক্সপ্লেইন করো। তো আমাকে এক্সপ্লেন করতে হবে। এখন এক্সপ্লেন আমি কিভাবে করব? একদমই সোজা। পাই চার্ট হোক, লাইন গ্রাফ হোক, বার চার্ট হোক, টেবিল হোক, যাই হোক না কেন, তোমাকে প্রথমে কি করতে হবে, একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন মানে কি, মানে কোন বিষয়ে এই যে চার্টটা, এই চার্টটা আসলে কোন বিষয়ে লেখা হয়েছে বা কোন বিষয়ে এখানে দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে প্রথম কাজ। ওকে, প্রথম কাজ কি, তুমি কি করবা, কোন বিষয়ে জিনিসটা আছে ওইটা সুন্দরভাবে ইন্ট্রো দিবা, ইন্ট্রোডাকশন। গেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন শেষেই তুমি এখন কি করবা, আস্তে ধীরে শুরু করে দিবা তোমার মেইন বিষয়টা, যে এখানে কোন জিনিসটায় কত পার্সেন্ট কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে বর্ণনা করা। ওকে, এই যে কখনো ইনক্রিজ হচ্ছে, কখনো হচ্ছে তোমার ডিক্রিজ হচ্ছে জিনিসটা, এবং কখনো কখনো কি হচ্ছে সমান থাকতেছে, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে আমার এই হয়েছে সেই হয়েছে, মানে যা যা আছে, জাস্ট যা যা দেওয়া আছে ওইটা তুমি লিখবা, তুলে ধরবা। ওকে, যদি আমি গ্রাফ চার্ট, বার চার্টের কথা বলি, এটা হচ্ছে বার, ঠিক না? এই দেখো 1990 সাল, 1995 সাল, 2000 সাল, 2005 সাল, 2010 সাল, আর এদিকে শুধু সাল দেওয়া আছে, আর এদিকে এক একটা নাম্বার দেওয়া আছে। যদিও আমাদেরকে বলে নাই যে এখানে আসলে কিসের, কারণ আমি এখানে তুলে ধরি নাই। অবশ্যই উপরে লেখা থাকবে যে এই জিনিসটা দেওয়া আছে। ধরো আমি ধরলাম প্রতি পিপল, ওকে, প্রতি বছরে এত জনসংখ্যা এত লাখ করে বাড়তেছে। ওকে, যদিও এটা জোকস পার্ট। তো এই যে আমি দেখতেছি যে 1990 সালে কি হলো, 30 ছিল জনসংখ্যা, ধরলাম 30 লাখ ছিল। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, 1995 সালে গিয়ে কি করলো, আর একটু বেড়ে গেল। 2000 সালে আরো বাড়লো। 2005 সালে একটু কমলো 2000 থেকে। 2010 সালে আরো একটু একদম বেশি বেড়ে গেছে, একদম বেশি বেড়ে গেছে। তো এই যে এইগুলোই তুমি কি করো, তুমি হচ্ছে জাস্ট ইংরেজিতে সুন্দরভাবে তুলে ধরবা, রিপ্রেজেন্ট করবা। এই তো শেষ গ্রাফ চার্ট। বুঝতে পেরেছি?
প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে বডিতে কি কি আছে না আছে ওইগুলো লিখতে হবে, আর লাস্টলি তুমি আরেকটা বিষয় তুলে ধরবা। যেহেতু আমাকে কি করতে বলেছে, এক্সপ্লেইন করতে বলেছে কোন একটা বার বা পাই, তার মানে এখানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা দেওয়া আছে। ওকে, তো আমাকে লাস্টলি কনক্লুশন দিতে হবে কিভাবে, এই তুলনাটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো আমি যদি এই বার চার্টের কথা বলি, তাহলে দেখতে পারি আমরা যে 2010 সালে সবচেয়ে বেশি ছিল জিনিসটা। হুম। আর 1995 সালে সবচেয়ে কম ছিল। তো তুমি যখন একদম লাস্টে কনক্লুশন দিবা, তখন এই জিনিসটা উল্লেখ করবা যে এত সালে বা এত সময়ে বা এই এই জিনিসটা এইখানে বেশি ছিল। হাউ টু ব্লক এনিওয়ান। হ্যাঁ, আমি রিমুভ করারই চেষ্টা করতেছি, but আমি ওর আইডিটা পাচ্ছি না বুঝে। যেই করে থাকো, জিনিসটা খুবই খারাপ করেছো, এবং অবশ্যই দেখতেছি আমি বিষয়টা। ওকে, আমি হচ্ছে আজকের মতো ক্লাসটা রাখি। এটা হচ্ছে আমাদের মেইনলি কি গ্রাফ চার্ট আর পাই চার্টের বিষয়। আর লাস্টলি তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমাদের একটা ম্যাগাজিন বের হবে, ইংলিশ স্কলার সানডে, যেটা গ্র্যান্ড ফিনালের দিন তোমরা পাবা। তো এইটাতে তোমরা কি করবা, তোমাদের ক্রিয়েটিভ রাইটিংটা সাবমিট করবা। সময় থাকবে 5 দিন, মানে ধরো আগামী 31 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 31 তারিখে হচ্ছে আমি ক্লাস নিব। সো 30 তারিখ পর্যন্ত ধরো ক্লাসে কি বলছি, যে অ্যাসাইনমেন্টের টাইম 30 তারিখ লাস্টলি। ওকে, এবং এই টাইমের ভিতরে তোমরা কি করবা, ম্যাগাজিনের জন্য লেখা দিবা। যাদেরটা বেস্ট হবে তাদেরটা আমরা কি করব, আমাদের যে ম্যাগাজিনটা মানে আমরা পাবলিশ করব, ওইটাতে আমরা কি করব, তোমাদের লেখাটা দিব। এখন এখানে লেখা কি রকম হতে পারে, কোনো শর্ট স্টোরিজ হতে পারে, কোনো মোটিভেশনাল প্যারাগ্রাফ হতে পারে, কোনো কমিক্স হতে পারে, কোনো ড্রয়িংস হতে পারে। ঠিক আছে, তুমি যে জায়গায় তোমার বেস্ট, ওইটাই তুমি কি করবা, দিবা। এবং সাবমিট করবা কোথায়, সাবমিট করা হচ্ছে আগে যেভাবে গ্রামার আদ্যপান্তে পেজে করেছো, সরি গ্রুপে করেছো, ওইভাবেই গ্রামার আদ্যপান্তে গ্রুপে সাবমিট করবা। ওকে, সবাই বুঝতে পেরেছি? ওকে, হ্যাঁ, ফিক্স 30 তারিখ, কারণ 31 তারিখে আমি ক্লাস নিব। ক্লাস থার্ড যে ক্লাসটা থাকবে ওইটাই আমি নিয়ে নিব, নিয়ে হচ্ছে কি করব, তোমাদের ফিডব্যাক দিয়ে দিব। ওকে, সো আর কোনো বাড়ানোর অপশনই নাই। এরপরে হচ্ছে আমাদের ঈদের বন্ধ থাকবে, আর 20 জুন তোমাদের মেইন দিন থাকবে। ওকে, ইনশাল্লাহ দেখা হবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট, আমাদের কি করতে হবে, ম্যাগাজিনের জন্য লেখা সাবমিট করতে হবে। ক্রিয়েটিভ রাইটিংটা কি হতে হবে,
কি হতে পারে, শর্ট স্টোরিজ থাকতে পারে, কোনো মোটিভেশনাল প্যারাগ্রাফস থাকতে পারে, কোনো কমিক্স থাকতে পারে, অথবা কোনো ড্রয়িংস থাকতে পারে, পয়েমস থাকতে পারে, মানে যার যেটা হচ্ছে ক্রিয়েটিভিটি আছে সবটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করবা, করে দিবা। কেউ যদি একের অধিক জিনিস লিখতে চাও, দিতে চাও, দিতে পারো, বেস্ট। ওকে, বলা যায় না কোনটা হচ্ছে কি হয়ে যায়, সাবমিট হয়ে যায়। বুঝতে পেরেছি? সবাইকে দিতে হবে, এখানে যে একজন দিব আরেকজন দিব না এরকম না, সবাইকেই এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে 30 তারিখের ভিতরে, গ্রামার আদ্যপান্তের ফেসবুক গ্রুপে। আবার আমি সবগুলাই দেখবো, দেখে যারটা বেস্ট হবে তারটা কি করা হবে, শুধু একজনের না, কয়েকজনের করা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফিজ। আজকে দেখা হবে ইনশাল্লাহ সামনের 31 তারিখে, 30 তারিখ পর্যন্ত তোমাদের টাইম। আল্লাহ হাফিজ।